একটি রহস্যময় দ্বীপ। উপর থেকে দেখে মনে হয় এটি অত্যন্ত সুন্দর একটি দ্বীপ, কিন্তু এই ঘন জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এক হাড়হিম করা ভয়ঙ্কর রহস্য। জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে কিছু ভারী ভারী মিলিটারি ট্রাক আর হেলিকপ্টার। ট্রাক রাস্তায় চলতে চলতে হঠাৎ একটি ছোট সাপ ট্রাকের নিচে পিষে যায়। আপাতত দৃষ্টিতে একে সাধারণ ঘটনা মনে হলেও ট্রাকটি পার হতেই এক অলৌকিক কাণ্ড ঘটে যায়। মৃত সাপটি হঠাৎই নড়ে চড়ে উঠে, সে আবারও জীবিত হয়ে যায়। এই একটি দৃশ্যই জানান দেয় যে এই দ্বীপটিতে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আসলে এই দ্বীপের মালিক ছিল নীল নামের এক লোক। সে তার দুই সহকারীকে নিয়ে যাচ্ছিল একটি অত্যন্ত সুরক্ষিত হাইটেক রিসার্চ সেন্টারে। অবশেষে তারা পৌঁছে যায় এক বিশাল গবেষণাগারে, যেখানে বিজ্ঞানীরা সাপের উপর চালাচ্ছেন অত্যন্ত বিপজ্জনক সব জেনেটিক এক্সপেরিমেন্ট। ল্যাবরেটরির ভেতরে পরিবেশটা তখন এক তীব্র আতঙ্ক থমথম করছে। লিনের সহকারী ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জানায় তাদের সর্বশেষ পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। সে সতর্ক করে বলে, আমাদের এখনই এই অবৈধ গবেষণা বন্ধ করে দেওয়া উচিত। এইভাবে চলতে থাকলে বাইরের দুনিয়া টের পেয়ে যাবে এবং পুরো প্রজেক্টটাই ভেস্তে যাবে। হাতে সময় খুবই কম ছিল, কিন্তু ল্যাবের প্রধান বিজ্ঞানী ডক্টর কিউ নিজের জিতে অনড় থাকে। সে এতটাই উন্মাদ হয়ে উঠেছিল যে কোনো পরিণতির তোয়াক্কাই করছিল না। তার একটাই কথা, এখান থেকে পিছু হটার মানে কোটি কোটি টাকা লোকসান। তাই যে কোনো মূল্যে এই গবেষণা চালিয়ে যেতে হবে। এদিকে ল্যাবের বাইরের দৃশ্যটি ছিল যে কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর, যেখানে বিজ্ঞানীরা বড় বড় ট্রাক থেকে বক্স বের করে হাজার হাজার জেনেটিক্যাল মডিফাইড ছোট ছোট সাপকে একটি বিশাল ও গভীর গর্তে ঢালছে, যা দেখে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঠিক তখনই লিন গিয়ে দাঁড়ায় একটি বিশাল কাচের চেম্বারের সামনে। সে চেম্বারের ভেতরে বন্দী রয়েছে তাদের গবেষণার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সৃষ্টি, একটি দানবীয় সাপ। ডক্টর কিউ নিজে এই দানবটিকে তৈরি করেছে এবং এর ডিএনএ ব্যবহার করে বাকি সাপগুলোকে আরো শক্তিশালী ও হিংস্র বানানোর নীল নকশা চলছে। পরিস্থিতি দেখে নীল বুঝতে পারে সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এক চরম বিপর্যয় ঘনিয়ে আসছে দেখে সে বড় একটি সিদ্ধান্ত নেয়। সে তখন তার টিমকে নির্দেশ দেয় এখানকার সমস্ত ডাটা ডিলিট করে দিতে এবং সমস্ত প্রমাণ যেন একেবারে মুছে ফেলা হয়। একই সাথে সে সৈন্যদের আদেশ দেয় বাইরের গর্তে থাকা সে হাজার হাজার সাপগুলোকে আগুনে পুড়িয়ে মারতে এবং পুরো ল্যাবটি যেন ধ্বংস করে দেয়। এইসব কথা শুনে ডক্টর কিউ লিনের পায়ে ধরে কাঁদে। সে শেষে একটা সুযোগ ভিক্ষা চায়, কিন্তু লিন এবার অনড়। সে নির্মমভাবে একটি বোতাম চেপে দেয়, যার ফলে ল্যাবের সবচেয়ে বিষাক্ত রাসায়নিকটি সরাসরি সে দানবীয় সাপের শরীরে ইনজেক্ট হয়ে যায়। কিন্তু বরাবরের মতনই এই মরণঘাতী বিষ সাপটির উপর কোনো কাজই করে না। উল্টো সে যন্ত্রণা ছটপট করতে লাগে, প্রচন্ড ক্রোধে হিংস্র হয়ে ওঠে। খাঁচার ভেতর থেকে দানবটি এমন একটি বিকট গর্জন করে ওঠে যা ল্যাবের বাইরে থাকা হাজার হাজার সাপের কানে গিয়ে পৌঁছায়। নিজেদের দলপতি সে আর্তনাদ শুনে বাইরের সাপগুলো উন্মাদ হয়ে ওঠে। এইদিকে ল্যাবরেটরির ভেতরে তখন চরম হুলস্থুল পড়ে গিয়েছিল। দানবীয় সাপটি তার কাছের দাল ভাঙতে আঁচড়াতে শুরু করে। লিন ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি করে ইমার্জেন্সি বাটন চালু করে দেয়, যাতে সাপটি ওই কাচের চেম্বারের ভেতরে জ্যান্ত পুড়েই মারা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো চেম্বারটিকে গ্রাস করে নেয়। কিন্তু সেই ভয়ঙ্কর দানবটি এতটাই শক্তিশালী ছিল যে আগুনও তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। এইদিকে ল্যাবের বাইরে ঘটে যায় এক রক্তক্ষয়ী কাণ্ড। গর্তে থাকা ছোট ছোট সাপগুলো দলে দলে বেরিয়ে এসে সেখানে থাকা সৈন্য আর বিজ্ঞানীদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক নৃশংস গণহত্যা। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছে দেখে লিন তার প্রধান সহকারীদেরকে নিয়ে সেখান থেকে প্রাণ বাঁচানোর জন্য হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে লিন সৈন্যদের আদেশ দেয় বাকি বিজ্ঞানীদের যেন গুলি করে মেরে ফেলা হয়, যাতে এই গোপন গবেষণার কথা বাইরের দুনিয়ায় কেউই জানতে না পারে। কিন্তু তারা যে দানবীয় সাপটিকে তৈরি করেছিল তাকে থামানোর সাধ্য কারোই ছিল না। সৈন্যরা তার উপর এলোপাথারি গুলি চালায়, বোমা বর্ষণ করে, কিন্তু কোনো কিছুতেই তাকে কাবু করা যাচ্ছিল না। অবশেষে সব বাধা ছিন্ন করে কাচের খাঁচা ভেঙে সে দানবীয় সাপটি বাইরে বেরিয়ে আসে। সে এতটাই বিশাল ছিল যে এক একটা আস্ত মানুষকে সে এক মুহূর্তে গিলে ফেলতে পারত। ল্যাব জুড়ে যখন এই তাণ্ডব চলছে, লিন তখন আরামে নিজের হেলিকপ্টারে উঠে বসে। উড়ে যাওয়ার আগে সে তার সহকারীদের নির্দেশ দেয় এখানে সব ঝামেলা মিটিয়ে তবেই যেন তারা ফিরে আসে। এই বলে সে তো নিজের প্রাণ বাঁচিয়ে আকাশের পথে যাত্রা শুরু করে। এইদিকে অসহায় সহকারী
সহকারীরা বেঁচে থাকা বাকি সৈন্যদের নিয়ে ল্যাবের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু সাপের বিশাল বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে রাস্তায় আটকে দেয়। ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। জঙ্গলের ভেতর থেকে লাফ দিয়ে এক দানবীয় সাপ বাতাসে উড়ন্ত একটি হেলিকপ্টারকে মাঝ আকাশে পেঁচিয়ে ধরে এবং তাকে মাটিতে আশ্রে ফেলে। এদিকে সহকারীরা বুঝে গিয়েছিল এই সামান্য কয়েকজন সৈন্য আর অস্ত্র দিয়ে এই দানবীয় সাপটির সাথে লড়াই করা অসম্ভব। কোনো উপায় না দেখে নিজেদের জীবন বাঁচাতে তারা ঘন জঙ্গলের দিকে এগোতে থাকে। এরই মধ্যে একজন সৈন্য একটি মিলিটারি ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে দানবীয় সাপটি ছিল নাছোড়বান্দা। সে ট্রাকটির পিছু নেয়। প্রাণ ভয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল মিলিটারি ট্রাকটি পাহাড়ের খাদে গিয়ে নিচে পড়ে যায় এবং সেখানে গাড়িটিতে আগুন ধরে যায়। এদিকে লিনের সে দুই সহকারী নিজেদের জীবন বাঁচাতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধের মতো দৌড়াচ্ছিল। তাদেরকে অনেকগুলো ছোট ছোট সাপ ঘিরে ফেলেছে। তারা সব সাপগুলোকে মেরে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। দেখা যায় সে রক্ত পিপাসু দানবটি এইবার তাদেরই তাড়া করছে। সাপটি আচমকা তাদের উপর হিংস্র আক্রমণ চালায় এবং একটি সহকারী ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে যায়। তার অন্য সঙ্গীটি নিজের জীবনের তোয়াক্কা না করে তাকে বাঁচাতে এক দুঃসাহসিক কাণ্ড করে। সে পকেট থেকে একটি ছুরি বের করে এবং সরাসরি সাপের শরীরে আঘাত করে। সাপটি যন্ত্রণায় চিৎকার করে এবং মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেলে। রক্তাক্ত মেয়েটি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের চোখের সামনে সঙ্গীর এই পরিণতি দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু শোক পালন করার মতো এক মুহূর্ত সময় পায় না। সাপটি চোখের পলকে ঘুরিয়ে তাকেও নির্মমভাবে পিষে মেরে ফেলে। অন্যদিকে দুইজন সৈন্য নিজেদের বাঁচাতে নদীর দিকে ছুটে গিয়েছিল। তারা একটি নৌকায় বসে নদীতে নেমে পড়ে এবং তারা ভাবে হয়তো এবার তারা বেঁচে গিয়েছে, কিন্তু তাদের এই স্বস্তি বেশিক্ষণ ক্ষণস্থায়ী ছিল না। সে দানবীয় সাপটি পানির মধ্যেও তাদের পিছু নেয় এবং নৌকাটিকে উল্টে জীবন্ত গিলে দেয়। আর এভাবে মাত্র কিছুক্ষণের মধ্যেই এই দানবীয় সাপটি পুরো দ্বীপটিকে এক নিস্তব্ধ শ্মশানে পরিণত করেছে। এরপর দৃশ্যটি চলে যায় অনেক বছর পরে। এবার আমরা দেখতে পাই সমুদ্রের বুকে ভেসে থাকা একটি রাজকীয় জাহাজ। সেখানে সবকিছু ভীষণ স্বাভাবিক ছিল। চারদিকে জমকালো পার্টি চলছিল, গান বাজছে, মানুষ আনন্দে মেতে উঠেছে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায় না তাদের এই আনন্দ বেশিক্ষণের জন্য না। এইসব যাত্রীদের ভিড়েই আমরা দেখতে পাই ইয়ান নামের একটি ছেলেকে। ইয়ান দেখতে খুবই সুদর্শন ছিল। হঠাৎ করে সে খেয়াল করে এক তরুণী লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছে। ইয়ান তাকে হাতে নাতে ধরে ফেলে এবং সরাসরি প্রশ্ন করে, কেন তুমি আমার ছবি লুকিয়ে লুকিয়ে তুলছো? মেয়েটি নিজের পরিচয় দিয়ে বলে যে তার নাম হচ্ছে লি এবং সে একটি ম্যাগাজিনের জন্য কাজ করছে, কিন্তু ইয়ানের মন এই উত্তর মানতে চায় না। তার সন্দেহ হয়। সে তখন লির হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিয়ে সব ছবি ডিলিট করে দেয়। ঠিক তখনই লি রহস্যময় হাসি এসে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি কাকে খুঁজছো। লির মুখে এই কথা শুনে ইয়ান চমকে ওঠে, কিন্তু সে এই নিয়ে লিকে আর কোনো পাল্টা উত্তর দেওয়ার সুযোগ দেয় না, কারণ ঠিক সেই মুহূর্তে পুরো জাহাজটি এক অদ্ভুত কম্পনে কেঁপে ওঠে। পরক্ষণেই দেখা যায় এক শিরা ওঠার মতো দৃশ্য। হাজার হাজার বিষাক্ত সাপ জাহাজের দেওয়াল বেয়ে উপরে উঠছে। মুহূর্তের মধ্যে পুরো ডেক সাপে সেয়ে যায়। একটু আগের উৎসবের আমেজ এক নিমিষে বদলে যায় মানুষের আর্তনাদ আর বুক ফাটা চিৎকারে। ইয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে বিপদের গভীরতা বুঝে ফেলে। সে লিকে শক্ত করে ধরে সেখান থেকে দৌড়াতে শুরু করে। পালাতে পালাতে সে জাহাজের এক ক্রু মেম্বারকে থামিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করে যে আসলে কি ঘটছে, কিন্তু সেই লোকটির মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই অন্ধকার পানির ভেতর থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর দানবীয় সাপ। এক পলকে সে ক্রু মেম্বারটিকে গিলেই ফেলে। আর এই সাপটি হচ্ছে সেই দানবীয় সাপ যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। বিশাল সেই দানবীয় সাপ দেখে সবাই আতঙ্কে শিউরে ওঠে। ইয়ান আর লি চরম বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা যত বেশি সম্ভব মানুষকে সাথে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ডেক জুড়ে তখন কেবলই কিলবিল করছে হাজার হাজার বিষাক্ত সাপ। আর এই সাপগুলোই হলো সে অভিশপ্ত দ্বীপের গর্তে থাকা সাপের দল। পথ তৈরি করতে ইয়ান একটি কুঠুর তুলে নেয় এবং সাপগুলোকে কেটে কুচি কুচি করে এগিয়ে যেতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি করিডোরে এসে পৌঁছায়। সেখানে তারা দেখে এক স্বার্থপর ধনী ব্যক্তি নিজেকে একটি ভিআইপি রুমে আটকে রেখেছে। বাইরে থাকা অসহায় মানুষগুলো বাঁচার জন্য আকুতি মিনতি করছে। তারা সবাই দরজা খোলার অনুরোধ জানাচ্ছে, কিন্তু সেই নিষ্ঠুর লোকটির মন গলেই না। তবে নিজের এই পাপের শাস্তি সে হাতে নাতে পেয়ে যায়। রুমটির ভেন্টিলেশন দিয়ে ছোট ছোট বিষধর সাপগুলো তার ঘরে ঢুকে পড়ে এবং তাকে কামড়াতে শুরু করে। বাকিরা বাইরে দাঁড়িয়ে কেবল সে যন্ত্রণা কাতর শেষ চিৎকারটুকুই শুনতে পায়। ইয়ান সবাইকে নিয়ে কোনো মতে ইঞ্জিন রুমের দিকে ছুটে যায়। সেখানে তাদের দেখা হয় এক বৃদ্ধার সাথে, যিনি এই নরক থেকে তার ছোট নাতনিকে লুকিয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। ইয়ান এক মুহূর্ত না ভেবে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় ইয়ান একটি বিষয় খেয়াল করে, এই সাপগুলো আসলে চোখে দেখতে পারে না। এরা মানুষের নড়াচড়ার শব্দের আওয়াজ শুনে আক্রমণ করছে। সে ফিসফিস করে সবাই
সবাইকে একদম চুপ থাকার ইশারা করে। সবাই চুপচাপ একটি মেশিনের পেছনে লুকিয়ে পড়ে, এমনকি নিজেদের শ্বাসটুকু বন্ধ করে নেয়। ঠিক তখনই সেই দানবীয় সাপটি ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে সবার একদম কাছাকাছি চলে আসে এবং বাতাসে কারো উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে। কোনো শব্দ না পেয়ে সাপটি যখন প্রায় চলে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে এক চরম বিপর্যয়। দুর্ভাগ্যবশত এক মেয়ের মোবাইল ফোনটি হঠাৎই বেজে ওঠে। শব্দ হওয়া মাত্রই সাপটি হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ে। মানুষগুলো আবারও প্রাণ ভয়ে উপরের দিকে ছুটতে শুরু করে। শেষমেশ একটি বিশাল হিমাগার ঘরের ভেতরে ঢুকে পড়ে। তারা ঘরে ঢোকা মাত্রই ফ্রিজের ভারী মেটালের দরজাটি লক হয়ে যায়। সাপটি তাদের ধরতে বাইরের দরজায় একের পর এক প্রচন্ড জোরে ধাক্কা মারতে থাকে। সাপের ধাক্কায় লোহার দরজায় বিশাল দাগ পড়ে যায়, কিন্তু ভাগ্যবশত দরজাটি ভেঙে যায় না। আপাতত তারা মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর যখন বাইরের তাণ্ডব কমে যায়, তাদের মনে হয় সাপটি বুঝি চলে গিয়েছে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। তারা যেখানে আটকা পড়েছে সেখানে হু হু করে তাপমাত্রা কমছে। বেশি সময়ের তীব্র ঠান্ডায় থাকলে তারা জমেই মারা যাবে। ঠিক তখনই ইয়ান খেয়াল করে দলের এক তরুণকে সাপে কামড়িয়েছে। এই মুহূর্তে তাদের কাছে কোনো ঔষধও ছিল না, আর সময় মতো চিকিৎসা না পেলে তো ছেলেটি মারাই যাবে। ইয়ান তখন বুঝতে পারে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে সবাই মারা পড়বে। সে নিজের জীবন বাজি রেখে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। তার পরিকল্পনা ছিল এই যে সে বাইরে গিয়ে সাপের নজর অন্যদিকে ঘোরাবে, যাতে বাকিরা পালানোর সুযোগ পায়। কিন্তু তার বন্ধু জো তাকে বাধা দেয়। তারা কিছু বুঝে ওঠার আগেই সে বিষাক্ত সাপে কাটা ছেলেটি হঠাৎই ফ্রিজের দরজা খুলে বাইরে দৌড়াতে শুরু করে। তার পায়ের শব্দ শুনে দানবীয় সাপটি তার পেছনে ছোটে। ছেলেটি আসলে জানতো সে বিষের কারণে এমনিতেও মারা যাবে, তাই নিজের জীবন উৎসর্গ করে বাকিদের বাঁচার সুযোগ করে দেয়। এইদিকে ফ্রিজের রুম থেকে সবাই বেরিয়ে পড়ে। সাপটিকে নিজের পেছনে তাড়া করে সে কৌশলে আবারও সে ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে এবং বাইরে থেকে দরজাটি বন্ধ করে দেয়। নিজের চোখের সামনে ছেলেটির এই আত্মত্যাগ দেখে ইয়ানের বুক যেন ফেটেই যায়। একই সাথে তার মনে জেদ আর চরম ক্ষোভের জন্ম নেয়। বাকিদের নিয়ে তারা কোনো মতে জাহাজে কন্ট্রোল রুমে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে আরো ভয়াবহ অবস্থা। ক্যাপ্টেন ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং জাহাজটি মাঝ সমুদ্রে থমকে দাঁড়িয়ে আছে। তখন লি জানায় সে জাহাজ চালাতে পারে, কিন্তু সে যখনই ইঞ্জিন চালু করার চেষ্টা করে পুরো জাহাজটি এক ভয়ঙ্কর ঝাঁকুনিতে দুলে ওঠে। বাইরের দৃশ্য দেখে সবার রক্ত হিম হয়ে যায়। সমুদ্রের পানির ভেতর থেকে উঠে এসেছে সেই আদিম দানবীয় সাপটি। সে আকারে এতটাই বিশাল হয়ে উঠেছে যে আস্ত জাহাজটিকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে। সে তার রাক্ষসী মুখ দিয়ে জাহাজের ডেকের উপর একের পর এক আঘাত করতে থাকে। এই ধ্বংসলীলা থামাতে ইয়াং আর জো বাইরে ছুটে যায়, কিন্তু সেই মনস্টারের আকার আর শক্তি দেখে ইয়ান বুঝতে পারে এই জাহাজকে আর বাঁচানো সম্ভব নয়। সে জোকে নির্দেশ দেয় সবাইকে লাইফ বোটে তোলো। বাকিরা যখন লাইফ বোটে উঠছিল, ইয়াং তখন নিজের জীবনের শেষ বাজি ধরে জাহাজের পেছনে যায়। সে পুরো জাহাজ জুড়ে কেরোসিন ঢালতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত সাপটার সাথে সে পুরো জাহাজটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিবে। এইদিকে লি এবং বাকি যাত্রীরা লাইফ বোটে বসে নিরাপদে পানির উপর ভেসে থাকে এবং অত্যন্ত উৎকণ্ঠ নিয়ে ইয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। তারা তখন ভাবে যদি ইয়ান কোনো অলৌকিক উপায়ে বেঁচে ফেরে, কিন্তু হঠাৎই করে জাহাজের ভেতরে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। দাউ দাউ করে জাহাজটি জ্বলে ওঠে। পুরো জাহাজটি ধ্বংসস্তূপে পরিণত হয়। মুহূর্তের জন্য সবার সব আশা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ঠিক তখনই অলৌকিক কাণ্ডটি ঘটে। সমুদ্রের পানি চিরে ইয়ানকে মাথা তুলে দাঁড়াতে দেখে সবার প্রাণ যেন ফিরে আসে। শেষ মুহূর্তে সে কোনো মতে বেঁচে সাঁতরে লাইফ বোটের কাছে পৌঁছাতে পেরেছিল। সবাই মিলে তাকে টেনে নৌকায় তোলে এবং ক্লান্তিতে সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে তাদের লাইফ বোটটি এসে পৌঁছে এক অজানা দ্বীপে। ভোরের আলো ফুটতেই ইয়াং এর জ্ঞান ফিরে আসে। সে তখন বোটের সবাইকে ডেকে তোলে এবং তারা এই নতুন দ্বীপে পা রাখে। কিন্তু এখানে এসেও তাদের নিয়তি বদলায়নি। তাদের জীবনকে এক নতুন নরকের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একটি দানবের হাত থেকে তো তারা আগেই বেঁচে ফিরেছে, কিন্তু এই দ্বীপে ওত পেতে ছিল আরো শত শত নরঘাতক দানব। হাঁটতে হাঁটতে হঠাৎই এক তরুণীর পা একটি বড় পাথরের সাথে ধাক্কা খায়, আর সাথে সাথে পুরো জমিন যেন ভূমিকম্পের মতো তীব্র শক্তিতে দুলতে শুরু করে। এগুলো আসলে কোনো সাধারণ পাথর ছিল না, বরং ছদ্মবেশে থাকা বিশাল আকৃতির সব ভয়ঙ্কর দানবীয় প্রাণী। মাটি ফেরে তারা বিকট চিৎকারে বেরিয়ে আসে এবং চোখের পলকে সে তরুণীকে আস্ত গিলে ফেলে। বাকিরা নিজেদের বাঁচাতে দানবগুলোর উপর পাল্টা আক্রমণ শুরু করে। ইয়ান পরিস্থিতি দেখে বুঝতে পারে এই দানবগুলো আসলে অন্ধ, কিন্তু রক্তের গন্ধ এদের অবাধ্য করে তোলে। যে মেয়েটির পা পাথরে লেগেছিল সে আগে থেকে কিছুটা আহত ছিল এবং তার শরীর থেকে বের হওয়া রক্তের গন্ধ পেয়ে এই দানবগুলো জেগে উঠেছে। ইয়ান এটাও বুঝতে পারে যে এদের দৃষ্টিশক্তি না থাকলেও শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। সে সবাইকে একদম নিঃশব্দে পা টিপি টিপি করে হাঁটার নির্দেশ দেয়, আর এভাবে অতি সাবধানে তারা দানবদের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের আরো গভীরে চলে যায়। জঙ্গল পার হয়ে তারা সেনাবাহিনীর একটি পরিত্যক্ত ক্যাম্পের সন্ধান পায়। সেখানে প্রচুর
প্রচুর আধুনিক যন্ত্র বোমা মজুদ ছিল। নিজেদের আত্মরক্ষার জন্য তারা সেখান থেকে বন্দুক তুলে নেয়। ক্যাম্পে তারা একটি ওয়াকিটকিও খুঁজে পায়। ইয়াং সাহায্য চেয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওয়াকিটকির সিগন্যাল না থাকায় কোনো লাভই হয় না। অগাত্য না চাইতেও তাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হয়, কিন্তু কিছু দূরে যেতেই তাদের সামনে হাজির হয় এক বিশাল দানবীয় মাকড়সা। সেই মাকড়সাটি তার বিষাক্ত হুল ফুটিয়ে এক মুহূর্তের মধ্যেই দলের এক ব্যক্তিকে আস্ত গিলে ফেলে। সে হাড়হিম করার দৃশ্য দেখে সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। নিজেদের বাঁচাতে তারা এদিক ওদিক দৌড়াতে শুরু করে। অন্যদিকে মাকড়সাটির গতি থামাতে তার ওপর এলোপাথারি গুলি আর বোমা বর্ষণ করতে থাকা হয়, কিন্তু কোনো কিছুতেই সে দানবকে থামানো যাচ্ছিল না। প্রাণ ভয়ে ছুটতে ছুটতে অবশেষে তারা একটি রহস্যময় গোপন ভবনের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার আর ধুলাবালির আস্তরণ। চারিদিকে দেওয়ালে সাপের অদ্ভুত সব ছবি টাঙানো ছিল, আর মেঝেতে পড়ে আছে বিজ্ঞানীদের পচে যাওয়া কঙ্কালসার লাশ। এইটি দেখে তারা স্তব্ধ হয়ে যায়, কারণ এটি ছিল সে প্রজেক্টরের গবেষণাগার যেখানে সবকিছুর সূত্রপাত হয়েছিল। ঠিক তখনই হঠাৎ পুরো ল্যাবের লাইটগুলো ধপ করে জ্বলে ওঠে। ইয়ান তখন অবাক হয়, কারণ এই ল্যাবের মেন সুইচ কোথায় তা তাদের কারোই জানা ছিল না। ইয়ানের মনে তখন তীব্র সন্দেহ ডানা বাঁধে। নিশ্চয় তাদের দলের মধ্যে এমন কেউ একজন লুকিয়ে আছে যে তাদের নিয়ে এই ভয়ঙ্কর মরণ খেলা খেলছে। সে সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। এরপর ক্লান্ত শরীরে সবাই তখন কিছুটা বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনও একজন ব্যক্তি জেগেছিল। সে অন্ধকারের সুযোগ নিয়ে ল্যাবের ভেতরে কিছু একটা হন্যে হয়ে খুঁজছিল। সে দেওয়ালের একটি বড় পোস্টার সরাতেই লুকিয়ে থাকে একটি গোপন ডায়েরি পেয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে গল্পের সবচেয়ে বড় এবং বিস্ময়কর রহস্যটি উন্মোচিত হয়। এই লোকটি আর কেউই নয়, বরং স্বয়ং ডক্টর কিউ। সে আসলে মরেনি, বরং এতকাল ধরে মৃত্যুর নাটক করে এসেছিল। আর সে বিলাসবহুল জাহাজটি ছিল তারই, এবং এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে সেই সবকিছু ষড়যন্ত্রের পেছনে সে নিজেই ছিল। জাহাজের ক্রু আর পাইলটকে সে নিজেই খুন করেছিল, যাতে জাহাজটি এই দ্বীপের কাছে এসে ক্র্যাশ করে। তখন আমরা জানতে পারি ডক্টর কিউ আসলে সে দানবীয় সাপটিকে মারতে চায়নি, বরং সেটিকে সে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল, কারণ সাপটি তারই সৃষ্টি। দৃশ্যপট বদলে যায়। ইয়ান ল্যাবের ভেতরে এগোতে এগোতে একটি বিশাল গুহার মতো জায়গায় এসে পৌঁছায়। সেখানে দেখা যায় সে ভয়ঙ্কর দানবীয় সাপটিকে, যা জাহাজে এসে ধ্বংসীয় আগুন থেকে বেঁচে ফিরেছে। সাপটি ভালো করে চিনতে পেরেছিল যে এই ইয়ানই তার উপর মরণঘাতী হামলা চালিয়েছিল। প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে সাপটি ইয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ানকে বাঁচাতে তার বন্ধু জো এক অবিশ্বাস্য কাজ করে বসে। সে নিজের জীবনের তোয়াক্কা না করে সাপ আর ইয়ানের মাঝখানে এসে দাঁড়ায়। এতে ইয়ান পালানোর সুযোগ পায়। ধাক্কা খেয়ে ইয়ান যখন গুহার বাইরে ছিটকে পড়ে, তখনই ল্যাবে স্বয়ংক্রিয় ভারী লোহার দরজাটি হঠাৎই বন্ধ হয়ে যায়। জো সেই নরখাতক মনস্টারের সাথে বাইরে আটকা পড়ে যায়। নিজের প্রিয় বন্ধুকে বাঁচাতে না পেরে ইয়ান কান্নায় ভেঙে পড়ে। সে দরজায় আঘাত করতে থাকে। তার মনে হচ্ছিল জো হয়তো আর বেঁচে নেই। এই চরম শোকের মধ্যে লিয়ে সে ইয়ানকে শক্ত করে ধরে এবং তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই হঠাৎ করে তাদের হাতে সে ওয়াকিটকি সচল হয়ে ওঠে এবং ওয়াকিটকির ওপাশ থেকে আওয়াজ শোনা যায়। অবশেষে তারা যে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল তাদের সাড়া পা গিয়েছিল। ওয়াকিটকিতে জানানো হয় আগামীকাল সকালেই তাদের উদ্ধার করতে একটি রেস্কিউ টিম এই দ্বীপে পৌঁছাবে। তখন এই শেষ বার্তাটি শুনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে যেন নতুন করে বেঁচে থাকার এক আলোর ঝলকানি দেখা দেয়। রেস্কিউ টিমের আসার খবর শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। আমরা তখন ইয়ানকে দেখি, তার মনে কোনো আনন্দই ছিল না, বরং তার মনে দাও দাও করে তীব্র প্রতিশোধের আগুন জ্বলছে। সে শক্ত গলায় সবাইকে বলে, যতক্ষণ না ওই শয়তানটাকে শেষ করা হচ্ছে আমরা এই দ্বীপ ছেড়ে কোথাও যাচ্ছি না। জু এবং বাকি সবার মৃত্যুর বদলা তাকে নিতেই হবে। ইয়াং দ্রুত একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে এবং সেই অনুযায়ী সাপটিকে বাগে আনার জন্য সবার মাঝে কাজ ভাগ করে দেয়। কিন্তু ঠিক তখনই ডক্টর কিউ তার আসল হিংস্র রূপটি প্রকাশ করে। পরিকল্পনা কার্যকর করার মুহূর্তে ইয়ানকে সে একা পেয়ে পেছন থেকে আচমকা ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডক্টর কিউ যে কোনো মূল্যে তার নিজের হাতে গড়া সেই দানবীয় সৃষ্টিকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ইয়ানও দমে যাওয়ার পাত্র নয়। সে একজন দক্ষ যোদ্ধার মতো ডক্টর কিউরা পাল্টা আক্রমণ করে এবং লড়াই তাকে গুরুতর আহত করে দেয়। রক্তাক্ত আহত অবস্থাতেও ডক্টর কিউ পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে তাদের এই দ্বীপে আসা থেকে শুরু করে সবকিছুই ছিল তার পরিকল্পনা। সেই এই দানবীয় সাপের জন্মদাতা, সেই তার ঈশ্বর। কিন্তু ঠিক তখনই ল্যাবের স্বয়ংক্রিয় দরজাগুলো খুলে যায় এবং সে বিশাল সাপগুলো তাদের সামনে এসে হাজির হয়ে যায়। ডক্টর কিউর অহংকার ছিল যে সে সাপটির স্রষ্টা, তাই সে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সে পরম আত্মবিশ্বাসে সাপটির দিকে এগিয়ে যায়। এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল সাপটি বুঝি তার সামনেই থমকে দাঁড়িয়ে আছে, কিন্তু পরের মুহূর্তে ডক্টর কিউর সব অহংকার ভেঙে যায়। সাপটি এক ঝটকায় তার নিজের স্রষ্টা ডক্টর কিউকে আস্ত গিলে ফেলে। যে দানব সে নিজেই তৈরি করেছিল, শেষ পর্যন্ত তাকেই তার প্রথম শিকার হতে হয়। এইবার পালা ইয়ানের।
রঙের ছিল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে এক চরম দুঃসাহসিক খেলা শুরু করে। সে সাপের সমস্ত মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নেয় এবং তাকে তাড়া করিয়ে চলে যায় এক উঁচু পাহাড়ের প্রান্তে। সেই পাহাড়ের ঠিক নিচেই গভীর গিরিখাতের ভেতরে ঘুমিয়েছিল সে রক্তপিষ্ট পাথরের দানব। পাহাড়ের চূড়ায় পৌঁছিয়ে ইয়ান হঠাৎই থমকে দাঁড়ায় এবং আগে থেকে সাথে আনা এক রক্তের বোতল নিচে খাতে ছুঁড়ে মারে। রক্তের সে তীব্র গন্ধ পাওয়া মাত্রই নিচে শত শত অন্ধ দানব উন্মাদ হয়ে জেগে ওঠে। এইদিকে দানবীয় সাপটি ইয়ানকে শেষবারের মতো গিলে ফেলার জন্য যেই না সামনে এগিয়ে যায়, ইয়ান ঠিক সেই মুহূর্তে সেখান থেকে সরে যায় এবং সাপটিকে সজোরে নিচের খাদের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিচে পড়া মাত্রই ক্ষুধার্ত আর হিংস্র পাথরের দানবগুলো সেই বিশাল সাপের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুই ভয়ঙ্কর প্রজাতির মধ্যে এক রক্তক্ষয়ী মরণ লড়াই। হাজার হাজার দানব সাপটিকে চারিদিক থেকে ছিঁড়ে খেতে শুরু করে। যন্ত্রণায় ছটপট করতে করতে বিষাক্ত সেই সাপটি বিকট চিৎকার করে, বাঁচার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে অজেয় বাহিনীর সামনে শেষ পর্যন্ত তাকে হার মানতেই হয়। আর এভাবেই সে অভিশপ্ত দ্বীপের এই ভয়ঙ্কর দানবীয় সাপটি মারা যায়। পরের দিন সকালে মেঘ কেটে রোদ উঠে। সোনালী রোদের আলোয় আমরা দেখতে পাই ইয়ানলি এবং বেঁচে থাকা বাকি মানুষগুলো সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। দূর দিগন্তে ভেসে উঠেছে একটি বিশাল রেস্কিউ টিমের জাহাজ। জাহাজটিকে এগিয়ে আসতে দেখে সবার মনে যেন এক নতুন জীবনের সঞ্চয় হয়। আর এখানে এই দানবীয় সাপটির গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ইদারিং কিন্তু খুবই গরম পড়েছে, তাই আপনারা খুবই সতর্ক থাকবেন। বেশি বেশি করে পানি খাবেন, বাইরে বের হলে ছাতা নিয়ে বের হবেন এবং নিজের শরীরকে শীতল রাখার চেষ্টা করবেন। তো আর বেশি কথা না বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও অন্য একটি ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।